আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান, ডিমার্স একাডেমির ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমরা প্রথমে একটু তোমাদের কাছে সরি বলতে চাই, যেহেতু আমাদের 4টে লাইভ হওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভটা আমরা স্টার্ট করতে পারিনি। তো এখন অলরেডি আমরা লাইভটা শুরু করছি এবং তোমাদের পরিচিত পরিজন যারা আছে বা তোমাদের পরিচিত যেসব বন্ধু বান্ধব আছে যারা এই বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও যাতে লাইভটা সবাই একটু দেখতে পারে। এবং বিশেষ করে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। বলতে গেলে অনেকটা ফার্স্ট আমাদের ইংলিশের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। স্পেশালি তোমার ইউনিট এ, ইউনিট বি, সি, ডি, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে এমসিকিউ এবং রিটেন এই দুইটা সাইডে যা কিভাবে কোশ্চেন গুলো হতে পারে বা কোন প্যাটার্ন ফলো করা হয়, কোন টপিক থেকে বারবার কোশ্চেন রিপিট করা হয়, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। তো অলরেডি তোমরা জানো যে তোমাদের এক্সাম কবে হবে এবং অলরেডি তোমরা ডেটটা পেয়ে গেছো যে ইউনিট এ বি তাদের ডেট হচ্ছে 18 তারিখে তাদের এক্সামটা হবে এবং ইউনিট সি ডি তাদের হচ্ছে 17 তারিখে। 17 তারিখে দুইটা শিফট, অর্থাৎ ইউনিট সি তাদের হচ্ছে সকাল 10টা থেকে 12টা বা 10:30 থেকে 12:30 ভিতরে, এবং ইউনিট ডি যারা আছে তাদের হচ্ছে 2:30টা থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত। তো তোমরা জানো তোমাদের দুইটা প্যাটার্ন ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে এমসিকিউ আর হচ্ছে রিটেন, তাই না? আচ্ছা, তো যে ইউনিটে অ্যাপ্লাই করছো সবাই অলরেডি এমসিকিউ কত মার্ক আসতে পারে বা রিটেনে কত মার্ক আসতে পারে সবার মোটামুটি একটা আন্দাজ থাকতে পারে, বাট আমরা আরো বেশি ক্লিয়ার করবো। যে তোমরা যদি দেখো আমরা ইউনিট এর জন্য একটু আসি। ইউনিট এ তো সবাই জানো যে সায়েন্সের ইউনিট, তো সেখানে অলরেডি শুধু রিটেন পার্টটা আছে, শুধু রিটেন পার্টটা থাকবে এবং সেখানে তোমরা জানো এই ইংলিশের সাথে ম্যাথ এবং আইসিটি একটা কম্বিনেশন থাকবে। তো সেখানে সর্বমোট 8টা কোশ্চেন থাকবে। 8টা কোশ্চেনের ভিতর ইংলিশের হয়তো বা 2 থেকে 3টা কোশ্চেন থাকতে পারে। তো সেখানে আমরা ধরে নিলাম 3টা কোশ্চেন আছে। তো 3টা কোশ্চেন থাকলে প্রত্যেকটা কোশ্চেন মার্ক হবে 5, তাহলে টোটাল আসছে 15। এটা ক্লিয়ার ইউনিট এর জন্য। ঠিক একইভাবে ইউনিট বি তে যারা অ্যাপিয়ার করবে তাদের জন্য হচ্ছে তোমার 9 মার্কের এমসিকিউ থাকবে। ঠিক আছে, 9 মার্ক এমসিকিউ সাথে হচ্ছে তোমার 6 মার্কের রিটেন। ঠিক আছে, তাহলে দেখো 9, 6, 15 খুব বড় একটা ফিগার। কিন্তু যখন অ্যাডমিশনে খুব 0.25 এর জন্য কিন্তু অনেক বড় একটা সিরিয়াল চলে আসে, এক্ষেত্রে তোমার 15 মার্কস অনেক বড় একটা মার্ক ক্যারি করে। সো তোমার এই জন্য এই 15 মার্কের জন্য অনেক বেশি তোমাকে সিরিয়াস হতে হবে, বিশেষ করে তোমার বি ইউনিটের কোন কোশ্চেন গুলো আসতে পারে। কারণ এর আগে তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি জিএসটি আন্ডার ছিল। সো জিএসটি আন্ডার যখন ছিল তখন কিন্তু ওভারঅল একটা কোশ্চেন হইতো, তখন তোমার এ ইউনিট বি ইউনিট এরকম কিছু হইতো না। ইভেন এমন দেখা গেছে সাস্ট একটা প্যাটার্নে কোশ্চেন করতো, খুলনা ইউনিভার্সিটি একটা প্যাটার্নে কোশ্চেন করতো। তো জিএসটি তে যখন আসলো তখন দুইটা কিন্তু একসাথে কম্বাইন করতে হয়েছে, ওভারঅল একটা এভারেজ কোশ্চেন করতে আসছে। এই বছর কিন্তু খুলনা ইউনিভার্সিটি জিএসটি থেকে আলাদা। তো এই জন্য খুলনা ইউনিভার্সিটির আগের যে প্যাটার্নটা ছিল সেটা ফলো করা হবে, সেই জন্য তোমাকে আগের প্যাটার্নে সম্পূর্ণ যেতে হবে। ঠিক এর জন্যই আমরা ডিমার্স একাডেমির পক্ষ থেকে আমরা তোমাদের জন্য পুরো কোর্সটাকে অর্থাৎ ক্রাশ প্রোগ্রামকে এমনভাবে সাজিয়েছি যাতে তোমাদের প্রত্যেকটা ইউনিটের ইংলিশ কোশ্চেন সহ অন্যান্য যে কোশ্চেন গুলো আছে বা অন্যান্য যে তোমার সাবজেক্ট আছে প্রত্যেকটা কোর্স সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা যেন তোমাদেরকে প্রিপেয়ার করতে পারি, সেই আশায় আমরা সামনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। তো তোমরা জানো যে আমাদের 19 তারিখ পর্যন্ত আমাদের লাইভ ক্লাসটা থাকবে। ঠিক আছে, 19 তারিখ পর্যন্ত। এরপর অর্থাৎ 20 তারিখ থেকে আমাদের যে ক্রাশ প্রোগ্রামটা সেটা শুরু হবে। তো তোমরা যারা এখনো আমাদের ক্রাশ প্রোগ্রামে এখনো পার্টিসিপেট করো না, অর্থাৎ এখনো ক্রাশ প্রোগ্রামের নাম নাই, তোমরা যত দ্রুত পসিবল ক্রাশ প্রোগ্রামে নিয়ে নাও। ঠিক একইভাবে তোমরা 19 তারিখ পর্যন্ত দেখতে থাকো আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হয়। আচ্ছা, এরপর আমরা বি ইউনিটের দেখলাম, এখন আসলে সি আর ডি ইউনিটের জন্য। তো আমরা প্রথম জানি সি ইউনিটের জন্য ইংলিশের কোশ্চেন প্রায় 20টা এমসিকিউ থাকবে, 20টা এমসিকিউ ইংলিশের জন্য, এবং সাথে 20 মার্কস থাকবে রিটেন। তাহলে ভাইয়া দেখো 20, 20, 40 কত বড় একটা ফিগার টোটাল ইংলিশের জন্য। কারণ তোমরা জানো সি ইউনিটে তোমাদের বাংলা, ইংরেজি এবং জিকে মিলায় সব 60 মার্কস থাকবে, সেখানে কম হলেও 20 মার্কস কিন্তু ইংলিশ থেকে আসবে। কারণ যেহেতু একটা হিউম্যানিটিস, সো ইংলিশে কিন্তু একটা বড় ইফেক্ট থাকে। সো এই জন্য ইংলিশ প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে তোমাদের যে ডি ইউনিটটা আমরা একটু দেখবো, সেখানে হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার্স। ঠিক আছে, অর্থাৎ ওভারঅল ইংলিশের জন্য তোমার মার্ক থাকবে 45। কত বড় একটা, অর্থাৎ প্রায় অর্ধেক 45 শুধু ইংলিশে থাকবে।
এই জন্য ভাইয়া ইংলিশের প্রত্যেকটা কোশ্চেন, বিশেষ করে খুলনা ইউনিভার্সিটি কোন কোন টপিক থেকে বা প্রিভিয়াসলি কোশ্চেন ব্যাংকগুলো কোথা থেকে আসছে, হ্যাঁ, সেই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো তোমরা আমাদের লাইভের সাথে থাকো এবং অন্যান্য যারা তোমাদের পরিচিতদের সবাইকে এখনো মেনশন করে দাও। আমরা মেইন টপিকে যাওয়ার আগে, অর্থাৎ কোন কোন টপিকগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট বা কোথা থেকে বারবার কোশ্চেন রিপিট হয়েছে, সেই জিনিসগুলো তোমাদের আমরা জানাবো আজকের লাইভে। তো প্রথম থেকে আমরা যদি একটু যাই, যে আমাদের বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এবং এই টপিক থেকে কোন প্যাটার্নে কোশ্চেন হয় তার একটা অনুরূপ কোশ্চেনটা আমরা আজকে সলভ করবো, ঠিক আছে? তাহলে সাথেই থাকো অবশ্যই। আমরা কোশ্চেনগুলো একটু দেখি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশিবার কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে। প্রথম টপিক আমি যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটা টপিক। কারণ এখান থেকে আমি মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু বিশ্লেষণ করে দেখছি, প্রায় 60+ কোশ্চেন এই একটা টপিক থেকে আসছে। প্রায় 60+ কোশ্চেন একটা টপিক থেকে আসা মানে একটু অনেক কথা না, কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। কারণ হচ্ছে ইডিয়ম ফ্রেজ যখন তুমি কমপ্লিট করে না যাবা, খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন দেখবা এই কোশ্চেন গুলো বেশি থাকবে। সেন্টেন্স মেকিং এর হিসেবে থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে থাকতে পারে, অথবা ডিরেক্টলি মিনিং হিসেবে থাকতে পারে। তো একটা কোশ্চেন দিতে পারে যে এই শব্দটা মানে বলতে তুমি কি বুঝো, কিন্তু ওই শব্দটা কিন্তু ইডিয়ম এন্ড ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে টপিকটা আমি রাখবো সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন বাই ট্রান্সলেশন কিন্তু ইডিয়ম ফ্রেজের মতো একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমি যদি দেখি প্রায় 40+ কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। ইউনিভার্সিটি অ্যাডমিশন এমন একটা জায়গা ভাইয়া, তুমি অসংখ্য টপিক থাকবে, অসংখ্য জিনিস পড়ার থাকবে, তোমার এই বই সেই বই অনেক কিছু থাকবে, কিন্তু সবটা তুমি পড়ে শেষ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সর্ট আউট করতে হবে যে কোন টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট বা কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আসছে, এই জিনিসগুলো তোমাকে বেছে বেছে পড়তে হবে। তাহলে তোমার জন্য ওভারঅল প্রিপারেশনটা নিতে একটু সুবিধা হবে। এই জন্য বুদ্ধিমানের মধ্যে কাজ করতে হবে যে আমার কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, আমি সেই টপিকে বেশি যাবো। আচ্ছা, তারপর যে টপিকটা আমি রাখছি সেটা হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিমও সেম, কিন্তু 40+ কোশ্চেন এখান থেকে আসছে। আচ্ছা, তারপর যে টপিকটা আমি রাখছি সেটা হচ্ছে তোমার কারেকশন। কারেকশন ওখানে প্লাস 35+ কোশ্চেন এখান থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি একটু দেখে নাও, এগুলো একটু নোট করে নিতে পারো যে আমাদের কোন কোন কোশ্চেনগুলো বারবার রিপিট হয় বা বেশি ইম্পর্টেন্ট। আমরা সিরিয়াল ওয়াইজ সাজাই দিব যে তোমার কোনগুলো আগে বেশি পড়া উচিত, কোনগুলো একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত। তাহলে আলটিমেট তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব, এটা খুবই একটা কমন একটা টপিক, কিন্তু এখান থেকে বারবার কোশ্চেনটা বেশি বেশি আসতেছে। এরপরে কিন্তু আমরা অনেকে ভুল করি, কারণ হচ্ছে মনে হয় যে আমরা রাইট ফর্ম ভার্ব ক্লাস 9-10 থেকে পড়ে আসছি, আমরা হয়তো পারি, কিন্তু আসলে অ্যাডমিশন এবং একাডেমিক কিন্তু ডিফারেন্ট দুইটা জায়গা। সো অ্যাডমিশনের যে কোশ্চেনটা হবে বা রাইট ফর্ম ভার্ব থেকে যে কোশ্চেনগুলো হবে, একাডেমিতে কিন্তু এগুলো নর্মালি থাকবে না বা ওইগুলো দেওয়া হবে না। এই জন্য এই ডিফারেন্ট জিনিসগুলো এখানে পড়তে হবে। তো এখান থেকে আমরা যদি দেখি প্লাস 36+ কোশ্চেন এখান থেকে আসছে রাইট ফর্ম ভার্ব থেকে। আচ্ছা, তারপরে যে টপিকটা আমরা দেখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি দেখি এখান থেকে প্রায় 30+ কোশ্চেন আসছে, ঠিক আছে? এখান থেকে 30+ কোশ্চেন আসছে। আচ্ছা, তারপর আরো বেশি কিছু কিছু আছে যেগুলা ভয়েস আছে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানালজি আছে, তারপর স্পেলিং আছে, গ্রুপ ভার্বস আছে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেন, কারেকশন, টেন্স থেকে কোশ্চেন হতে পারে। তারপর বিশেষ করে লিটারেচার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা সাধারণত ইংলিশ যখন প্রিপারেশনটা নেই আমরা তো লিটারেচার পড়ি না, কিন্তু খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন যদি তো বিগত সালে যে কোশ্চেনগুলো ছিল তুমি যদি একটু পর্যবেক্ষণ করে দেখো, সেখানে লিটারেচার থেকে 16+ কোশ্চেন শুধু লিটারেচার থেকে আসছে। যে 16+ কোশ্চেন, এখানে কোশ্চেনগুলো কেমন হতে পারে
যে একটা ইম্পর্টেন্ট বা কোনো একটা পপুলার একটা বই, সেটা নভেল হইতে পারে, কোনো স্টোরি হইতে পারে, আচ্ছা ওই স্টোরি বইটার লেখককে, ওই নভেলটার লেখককে, এই বেসিসে কোশ্চেনগুলো এখানে হয়, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখি ট্যাগ কোশ্চেন আসতে পারে এখানে, ট্যাগ কোশ্চেনও এখানে আসে। তারপর হচ্ছে ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিতে এখানে আমরা দেখছি +20 কোশ্চেন এখানে আসে ডিগ্রিতে, শুধুমাত্র ডিগ্রিতে। তারপর সবার পরিচিত যেটা যে পার্টস অফ স্পিচ, সেখানে পার্টস অফ স্পিচ আমাদের যে 8টা আছে, এখানে টোটাল সবগুলো ধরে পড়ার কোনো প্রয়োজন না, আমাদের কিছু স্পেসিফিক পার্টস আছে। যেমন মনে করো আমরা যদি নাউনের কথা বলি, নাউন, তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, আর ফাইনালি অ্যাডভার্ব। এই যে পার্টস অফ স্পিচের ভিতরে আমাদের এই 4টা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ নর্মালি কোশ্চেন যেগুলো হয় সেগুলো হয়তো তোমাকে নাউনের কোন একটা সাইড আইডেন্টিফাই করতে দেবে, যে নিচের ওয়ার্ডগুলোতে কোনটা নাউন ইন্ডিকেট করে অথবা কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে অ্যাডজেক্টিভের যে ক্লাসিফিকেশন গুলো আছে সেখান থেকে আসতে পারে, ভার্ব আসতে পারে, ভার্বের ভিতরে তোমরা জানো যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, এই যে জিনিসগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে বেশি আসে। ঠিক একইভাবে অ্যাডভার্ব থেকেও কোশ্চেন আসতে পারে। সো ওভারঅল তোমাদের দেখাইলাম যে গ্রামার সাইড আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসে এবং কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কতগুলো কোশ্চেনও আসে সেগুলো সহ দেখিয়ে দিয়েছি। এবং তোমরা জানো যে আমাদের আগামী 20 তারিখ থেকে খুলনা ইউনিভার্সিটিতে তোমাদের প্রত্যেকটা ইউনিটের জন্য ABCD 4টে ইউনিটের জন্যই আমাদের ক্রাশ প্রোগ্রাম চলতেছে। তো আমাদের ক্রাশ প্রোগ্রাম এমন ভাবে সাজানো হচ্ছে, তোমার রেকর্ড ক্লাস, PDF, এই সব কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ হ্যাঁ তোমরা জানো আমাদের লাইভ ক্লাস হয়তো 19 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তো এর ভিতর আসলে আমরা তো সবকিছু কভার করতে পারবো না বা কখনো সম্ভব না। আমরা প্রত্যেকটা কিছু কিছু টপিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা বা আমাদের ক্লাস প্রোগ্রামে এই প্রত্যেকটা টপিক কিন্তু ভেঙে ভেঙে পড়ানো হবে। বা এই মনে করো আমরা যদি নাউনের কথাই বলি, নাউনের কথা আমাদের ক্লাস প্রোগ্রামে কেমন থাকবে, নাউনের ভিতর খুঁটিনাটি যেগুলো আছে এবং এখান থেকে যে কোশ্চেন গুলো বিগত প্রিভিয়াস ইয়ারে আসছে, প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে ধরে ধরে দেখাই দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা আমাদের ক্লাস প্রোগ্রামের সাথে থাকবা। হ্যাঁ, তো আজকে আমরা খুলনা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা একটু সলভ করে আসলে দেখবো যে আমরা যেগুলো পয়েন্ট আউট করছি, যে টপিকগুলো প্রায়োরিটি বেসিসে পয়েন্ট আউট করছি, সেগুলো আসলে যায় কিনা। অর্থাৎ যাদেরকে সবার উপরে রাখছিলাম যে 30+ বা 60+ কোশ্চেন যেগুলো থেকে আসছে, সেখান থেকে আসলে কোশ্চেন কেমন থাকে, হ্যাঁ আমরা একটা কোশ্চেন ব্যাংক সলভ করে দেখবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে আসলে খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে, ঠিক আছে। আচ্ছা এর ফাঁকে তোমরা একটা কাজ করতে পারো, যে তোমাদের পরিচিত ইভেন্ট যদি এখনই কেউ লাইভে না আসে, তোমরা অবশ্যই তাদেরকে মেনশন করে দাও, যত ফাস্ট পসিবল তোমরা তাদেরকে মেনশন করে দাও, আমরা মেইন টপিকে চলে আসি। অর্থাৎ খুলনা ইউনিভার্সিটির 2019-20 সেশনে যত কোশ্চেনটা আসছিল তোমাদের জন্য, সেখান থেকে আমরা কোশ্চেনগুলো একটু দেখবো। আরেকটা জিনিস, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া যে আমাদের রিটেন পার্টের জন্য কি হবে। আমরা অবশ্যই রিটেন পার্টের জন্য আলোচনা করবো। আমরা গ্রামার অর্থাৎ MCQ এবং রিটেন দুইটা সাইডেই আমরা কভার করে দেবো ইনশাআল্লাহ। তোমরা শুধু আমাদের সাথে থাকবা এবং লাইভগুলো কন্টিনিউ করবা, ঠিক আছে। আচ্ছা প্রথম যে আমাদের একটা কোশ্চেন ছিল খুলনা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক থেকে আমরা একটু সলভ করবো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক থেকে একটা কোশ্চেন আমরা যদি সলভ করি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে দেখো উই ডিসকাসড গ্যাপ, তাহলে এখানে কি আছে, অপশন অনেকগুলো থাকতে পারে, অ্যাবাউট হোয়াট দ্য পোয়েম মিনস, এই নাম্বার। বি নম্বর অপশন হচ্ছে ওয়ান হোয়াট দ্য পোয়েম মিনস। আচ্ছা সি নাম্বার হচ্ছে হোয়াট দ্য পোয়েম মিনস অ্যাবাউট। এবং ডি নম্বর অপশন হচ্ছে হোয়াট দ্য পোয়েম
মিন্স ভাইয়া তুমি এখানে একটা জিনিস দেখতে পারো যে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এটা হচ্ছে এক প্রকারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারণ কি আমরা জানি ডিসকাস এই শব্দটা এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক সময় কিছু ক্ষেত্রে বসে, সাধারণত বসে না। কেন বসে না তুমি এই অপশনগুলো যদি একটু খেয়াল করে দেখো, ডিসকাসের পরে সাধারণত ইন জেনারেল কিন্তু কোন রকম প্রিপারেশন বসে না। তাহলে তুমি দেখো অ্যাবাউট কিন্তু একটা প্রিপোজিশন, এটা তুমি বুঝতে পারছো। তার মানে কি প্রথমে অ্যাবাউট দিয়ে যেটা শুরু হয়েছে সেটা কি হবে না, ক্রস। কারণ কি ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিসকাসের পরে সাধারণত কোন প্রিপোজিশন কি বসবে না। আচ্ছা তারপর দেখো ওয়ান, এটাও কিন্তু বসবে না, এটাও তো প্রিপোজিশন দিয়ে এই জন্য বসবে না। আচ্ছা থার্ড যে অপশনটা তুমি দেখো হোয়াট দ্য পোয়েমস মিনস অ্যাবাউট, লাস্টে কিন্তু একটু প্রিপোজিশন এর সাথে কানেক্টেড আছে, এই জন্য এটাও কিন্তু বসবে না। ফোর্থ অপশনটা হচ্ছে হোয়াট দ্য পোয়েম মিনস, তাহলে আমরা জানি ডিসকাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত ক্রস হয়, অর্থাৎ কোনো প্রিপোজিশন বসে না। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসেবে হোয়াট দ্য পোয়েম মিনস এটা নিব। এখন জাস্ট ক্লিয়ার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে আসতে পারে। অনেকে চিন্তা করতে পারে যে ডিরেক্টলি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে না, আসবে না। তোমাকে এইভাবে কোশ্চেন চিন্তা করার কোনো ওয়ে নাই যে ডিসকাসের পরে which preposition can be replaced after discuss, তো ডিসকাসের পরে কোন প্রিপোজিশন বসতে পারে, এরকম কিন্তু এত ডিরেক্টলি কোনো কোশ্চেন আসবে না। তোমার কোশ্চেনটা বুঝে নিতে হবে যে আমার কোশ্চেনে কোনটা চাইছে। এই যে ডিসকাস কিন্তু এখানে তারপর একটা প্রিপোজিশন চাইছে, তো তোমাকে একটা ট্রাফের ভিতর ফেরানোর জন্য এইগুলো দিয়ে দিবে, বাট তোমার জানতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিসকাসের পরে কোনো কিছু বসে না। ক্লিয়ার? আচ্ছা আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। আচ্ছা there are, এখানে একটা গ্যাপ, there are dash syllables, আচ্ছা in the word biography, আচ্ছা এই বায়োগ্রাফিতে কতগুলো সিলেবল আছে সেটা তোমাকে এখানে চাইছে। তো আমাদের প্রথমে আছে 1, অপশন বি তে আছে 2, তারপর হচ্ছে 3 আর কি 4। হ্যাঁ আচ্ছা এখানে দেখো বায়োগ্রাফিতে কতগুলো সিলেবল আমরা কিভাবে দেখব। অনেকেই দেখো বায়োগ্রাফি কতগুলো, 4টা। দেখো আবার বায়োগ্রাফি, অনেকে একটা ভুল করে, কমন মিস্টেক থাকে, সেটা হচ্ছে বায়ো এই শব্দটা কিন্তু একসাথে করে ফেলে। বায়ো বায়ো দুটো আলাদা হওয়ার কথা, কিন্তু অনেকে বায়োকে একটা সিলেবল হিসেবে দেখে, এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, তো এখানে কতগুলো সিলেবল আছে 1 2 3 4, তাহলে অপশন করতে হবে 4। ঠিক এইভাবে তোমাকে সলভ করতে হবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা যাই। আচ্ছা অনেকে মেবি কমেন্টস করছো এসে আর প্যারাগ্রাফ আসবে কিনা, ক্রাশ প্রোগ্রামে কি ভর্তি হতে হবে। ভাইয়া কোশ্চেন ব্যাংক, কোন কোশ্চেন ব্যাংক? তারপর আচ্ছা আমরা প্রথমেই বলে রাখছিলাম যে তোমাদের রিটেন পার্টের জন্য আমরা অবশ্যই জানিয়ে দেবো। আমরা প্রথমে তোমার গ্রামার পার্টে কি কি আসতে পারে কি না আসতে পারে, হ্যাঁ কোন টপিকগুলো হট টপিক, যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় আমরা বলে দিচ্ছি। কিন্তু আমরা খুলনা ইউনিভার্সিটি জিএসটিতে আসার আগে যে প্যাটার্নটা ফলো করতো আমরা সেখানে একটু ফিরে যাব, এবং সেখানে যদি যাই তোমরা দেখবে যে কোন টপিকগুলো বারবার রিপিট হচ্ছে কোশ্চেন কোথা থেকে। আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিছি যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখছি অলরেডি যে কিছু টপিক আছে 60+ কোশ্চেন আসছে, 40+, 35+। এই টপিকগুলো কিন্তু আগে তোমার মার্ক করে রাখতে হবে। আমরা লাইভের শেষের দিকে বা লাইভ শেষ করার আগে অবশ্যই আমরা তোমার রিটেন সাইড নিয়ে আলোচনা করবো বা কি হইতে পারে। এবং একজনে অলরেডি কমেন্ট করছে যে ক্রাশ প্রোগ্রামে ভর্তি হতে হবে। হ্যাঁ ভাই অবশ্যই, কারণ তোমরা জানো আমাদের 19 তারিখ পর্যন্ত তোমার ফ্রি ক্লাসের লাইভগুলো চলবে। তো অবশ্যই তুমি ভালোভাবে বুঝতে পারছো। যদি আমি পার্টস অফ স্পিচের কথাই বলি, এটা যদি আমি এক্সপ্লেইন করতে যাই বা এই সম্পর্কিত যে কোশ্চেন ব্যাংক আছে সলভ করতে গেলে টাইম লাগবে, যেগুলো আমার 19 তারিখের ভিতরে পসিবল হবে না। তো তোমরা জানো আমাদের 20 তারিখ থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে, সেখানে অবশ্যই তোমরা এনরোল করবা, অবশ্যই আমাদের সাথে থাকবা, পুরো কোর্সগুলো কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ। এবং আমরা মোটামুটি তোমাদেরকে সিওরিটি দিতে পারি
আমাদের ক্রাশ প্রোগ্রাম যদি তোমরা এনরোল করো এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ, এবং খুলনা ইউনিভার্সিটিতে অবশ্যই তোমার একটা সিট কনফার্ম হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের সাথেই থাকো। আচ্ছা, তারপর আমরা একটা কোশ্চেন যেটা সলভ করব সেটা হচ্ছে I have no objection to walking। আচ্ছা, টুটা আমি এখানে দিই। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখো, I have no objection to walking, তোমাকে বলা হয়েছে এই টু ওয়াকিং এটা কি, জিরান নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি মরফিম। এখন ভাইয়া তুমি অনেক সময় ডাউটে পড়ে যেতে পারো, কি ডাউট, এই টু প্লাস ওয়াকিং। সাধারণত তো আমরা জানি যে জিরান হতে গেলে তোমার V1 প্লাস আইএনজি এখানে থাকতে হবে এবং সেটা নাউনের মতো কাজ করবে, তাই না? এটা তো আমরা জানি বা আমরা সাধারণত জানি জিরান এটা। তাহলে এখানে টু কেন? কারণ টু এর নিচেও কিন্তু আন্ডারলাইনটা আছে। তাহলে এখানে টুটা দিয়ে তোমাকে একটু কনফিউজ করা হচ্ছে, কারণ কি ভাইয়া অবজেকশন টু এটা মোটামুটি সেম ভাবে যায়। তাহলে তোমাকে ধরে নিতে হবে এখানে ওয়াকিংটা কমপ্লিটলি আলাদা, যদিও তোমাকে একটা ট্রাফিক ফেলানোর জন্য টু এর নিচেও দাগটা দেওয়া হয়েছে। এখন জিনিসটা ক্লিয়ার? তাহলে তুমি সাধারণভাবে যদি আসো এই ওয়াকিংটা, তাহলে কি হচ্ছে, ওয়াকিং তুমি দেখো ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়েছে, ওয়াক প্লাস আইএনজি, তো সেটা নাউনের মতো কাজ করছে। তাহলে সাধারণভাবে আমরা ইন জেনারেল যেটা জানি এটা হচ্ছে জিরান, শুধু ট্রাফিকটা ছিল এক জায়গায়, সেটা কি টু ওয়াকিং। টু দিয়ে তোমাকে একটা ট্রাফিক ফেলানো হয়েছে যাতে তুমি কনফিউশনে পড়ো, সেই জন্য তোমাকে ওইদিকে কোনো চিন্তা করার দরকার নেই। তুমি অবজেকশনের সাথে টুটা অ্যাড করে নাও, অবজেকশন টু, এবং তার পরবর্তীতে ওয়াকিংটা কমপ্লিটলি আলাদা, এবং ওয়াকিংটা কমপ্লিটলি আলাদা ভাবে নেওয়ার পরে তোমাকে বুঝতে হবে ভার্ব প্লাস আইএনজি এবং যেটা নাউনের মধ্যে কাজ করছে সেটা কি, জিরান। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, আমরা রাইট ফর্ম ভার্ব থেকে একটা কোশ্চেন দেখবো। হ্যাঁ, রাইট ফর্ম ভার্ব থেকে, যেমন দেখো দ্য মিনিস্টার with all her cabinet, the minister with all her cabinet members এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে? এখানে যে ব্ল্যাঙ্কটা, এই ব্ল্যাঙ্কটাকে সাধারণত তোমাকে ফাইন্ড আউট করার জন্য বলা হয়েছে। দ্য মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার্স ড্যাশ দ্য ফাংশন জাস্ট নাও। ভাই এই কোশ্চেনটা একটু দেখো, এটা যেহেতু বলা হচ্ছে তোমাকে রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে? তাহলে রাইট ফর্ম ভার্বস, ভার্বের কোন ফর্মটা আমাকে ইউজ করতে হবে এটা একটু দেখতে হবে। তোমার অপশনে কি কি আছে দেখো, have attended, তারপর হচ্ছে has attended, তারপর হচ্ছে তোমার শুধু attended আছে, আচ্ছা, তারপর হচ্ছে has attended আমরা বলছি, তারপর হচ্ছে had attended। তুমি দেখো রাইট ফর্ম ভার্ব যখন আমরা সলভ করব, আমাদের ফার্স্টে কোন জিনিস মাথায় আনতে হবে, সেন্টেন্সের ভিতর কিছু কিওয়ার্ড আছে কিনা, হ্যাঁ, যেগুলো সেন্টেন্সকে ইন্ডিকেট করে যেটা কোন টেন্সে আছে, ঠিক আছে? টেন্স মেকার সাধারণত মানুষরা বলি, অথবা টেন্স ইন্ডিকেটর। যেমন দেখো নাও বা এই যে ইন জেনারেল, হ্যাঁ, এই যে জিনিসগুলো থাকলে, ইউজুয়ালি, রেগুলারলি, এগুলো থাকলে আমরা সাধারণত কি বলি যে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রথমেই আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে নেই যে আমাদের কোশ্চেনে ছিল দ্য মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার্স ড্যাশ দ্য ফাংশন জাস্ট নাও। তাহলে তুমি দেখো এই নাওটা কি, অবশ্যই আমার প্রথমেই আমাদের যে অপশনগুলো আছে দেখো, হ্যাড অ্যাটেন্ডেড সবার আগে বাদ যাবে, ঠিক আছে? এটা সবার আগে বাদ যাবে। আচ্ছা, অ্যাটেন্ডেড এটাও কি সবার আগে বাদ যাবে। আচ্ছা, থাকে কি হ্যাভ অ্যাটেন্ডেড, হ্যাজ অ্যাটেন্ডেড। এখন আছে তোমার নাম্বারে আসতো, নাম্বারটা কি ভাই, কতজন এখানে অ্যাটেন্ড করছে বা কে অ্যাটেন্ড করছে এই জিনিসটা দেখতে হবে, তাই না? নাম্বারটা দেখতে হবে। তখন দেখো দ্য মিনিস্টার এটা কি একজন ব্যক্তি না? এরপর অনেকে মনে করতে পারে উইথ অল হার ক্যাবিনেট মেম্বার্স, হ্যাঁ, এখানে চিন্তা করতে পারে অনেক বেশি লোকজন মনে একসাথে, মিনিস্টারের সাথে অনেক বেশি লোকজন মনে, এই জন্য কি প্লুরাল অনেকে মনে করতে পারে, কিন্তু না, মেম্বার্স দেখে, এস দেখে
প্লুরাল মনে করার কোনো কারণ নাই, কারণ সেন্টেন্স তুমি দেখো উইথ উইথ অ্যালং উইথ, ঠিক আছে, এই শব্দগুলো যখন থাকবে তখন মেইন যে সাবজেক্টে থাকবে শুধু সেটাকে আমি কাউন্ট করতে হবে। তাহলে ভাইয়া এখানে মেইন সাবজেক্টটা কি? দ্য মিনিস্টার। দ্য মিনিস্টার কতজন? একজন। উইথ অ্যালং উইথ, এরপরে যত কিছু থাকুক না, হাজার মিলিয়ন লোক থাকুক, তোমার এগুলা দেখতে হবে। তোমার শুধু দেখতে হবে দ্য মিনিস্টার, অর্থাৎ উইথ এর আগের যেগুলো থাকবে সেটা দেখতে হবে। তাহলে এটা কতজন? একজন। একজন হলে কোনটা হবে? হ্যাভ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাজ, কারণ হ্যাজটা কি সিঙ্গুলার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাজ অ্যাটেন্ডেড। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কোশ্চেনগুলো আমরা ওয়ান বাই ওয়ান সলভ করব, দেখি কোন ক্যাটাগরির কোশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ারে কোন ইউনিভার্সিটিতে আসছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখতে থাকবো। আচ্ছা, তারপর আমরা একটা ফ্রেজের কোশ্চেন আসছে। দ্য ফ্রেজ by the way is generally used to dash। আচ্ছা, এই বাই দা ওয়ে আমরা সাধারণত, তোমরা জানো, যখন কথা বলতে একটা টপিক থেকে অন্য একটা টপিকে ডাইভার্ট করার জন্য বা আমাদের মেইন টপিক থেকে চেঞ্জ করার জন্য, আমাদের ইন্টেনশনে চেঞ্জ করার জন্য আমরা বলি না বাই দা ওয়ে এটা বাদ দাও, হ্যাঁ, এরকম বলি না? আচ্ছা, ওইটা কিন্তু বলা হচ্ছে যে বাই দা ওয়ে বলতে কি বোঝানো হচ্ছে। বাই দা ওয়ে একটা ফ্রেজ, এই ফ্রেজের মিনিংটা কি? আচ্ছা, প্রথমে যেটা আসছে দেখো, বেগ পার্ডন, ঠিক আছে, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। তো এইটা একটা অপশন আছে। বি নম্বর অপশন হচ্ছে রিকোয়েস্ট। আচ্ছা, 3 নম্বর অপশন আছে শো ইন্টারেস্ট। আচ্ছা, তোমরা প্রথমতেই দেখো বেগ পার্ডন, তাই না? বেগ পার্ডন মানে কি? ক্ষমা প্রার্থনা করা। তাহলে যখন বাই দা ওয়ে এর সাথে কি বেগ পার্ডন কোনোভাবে ম্যাচ করে? কারণ বেগ পার্ডন মানে ক্ষমা প্রার্থনা করা, আর বাই দা ওয়ে মানে বলছে যাই হোক, বা আমরা যখন কোনো একটা কথা বলি না যাই হোক, এটা বাদ তখন হচ্ছে ওটা টপিক তোমার ডাইভার্ট করার জন্য এটা। আচ্ছা, তারপর যদি তার মানে কি প্রথমটা হবে না, সেকেন্ডটা হচ্ছে রিকোয়েস্ট কি বাই দা ওয়ের সাথে কোনো ম্যাচ করে না। বা থার্ড হচ্ছে ব্যাকওয়েস্ট, ঠিক আছে? সরে যাওয়া। তাহলে ভাইয়া দেখো, ডাইগ্রেস এবং বাই দা ওয়ে দুইটা কিন্তু সেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডাইগ্রেস, কারণ 4 নম্বর অ্যান্সারটা অপশনটা যায় না, শো ইন্টারেস্ট এটাও যায় না। আচ্ছা, আমাদের নেক্সট আরেকটা কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে তোমার দেখো, the post must be manned immediately। আচ্ছা, the post must be manned immediately, ঠিক আছে? এখানে সাধারণত কোন জিনিসগুলো বোঝা যায়? adverb, adjective, ঠিক আছে? প্র্যাকটিস দেখো, the post must be manned immediately, এখানে তুমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি, তারপর বি এবং বি এর পরে ভার্বের থার্ড ফর্মটা বসে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, তারপর এটা কি হবে? ভি3। তাহলে ভি3 এখানে কি? ম্যানটা হচ্ছে ভার্ব, অবশ্যই ভার্ব। এটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, তারপর আমরা আরো কিছু কোশ্চেন দেখি ভাইয়া, সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ জুভেনাইল। দ্য অ্যান্টোনিম অফ জুভেনাইল। আমরা জানি সিনোনিম অ্যান্টোনিম, প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, আমরা বলতে প্রায় 40+ কোশ্চেন আসছে কোন ইউনিভার্সিটি বিগত বছরে। তাহলে তুমি এখানে দেখো জুভেনাইলের অ্যান্টোনিমটা কি আছে? জুভেনাইল শব্দের অর্থ কি? কিশোর, তাই না? তাহলে এটার কি কি আছে অপশন দেখো আমরা একটু। আচ্ছা,
ইয়াং, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে, তারপর চাইল্ড লাইক, তারপর হচ্ছে অ্যাডাল্ট। দেখো এই তিনটা অপশন ইয়াং, অ্যাডোলেসেন্ট, চাইল্ড লাইক সবগুলোই কিন্তু মিনিং সেম, অর্থাৎ কিশোর, বা এই অপশনটা তোমার জুভেনাইলের সাথে ম্যাচ করে। এটা কি সিনোনিম হয়, আমাদের চাইছে অ্যান্টোনিম, তাহলে বাকি থাকে কোনটা? অ্যাডাল্ট, ম্যাচিউর, তাই না? এটা ভাই তাহলে আমাদের মোটামুটি বোঝা গেল যে আমাদের খুলনা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আসলে কোথা থেকে টাচ করে বা কোন টপিক থেকে সাধারণত আসে। আমি তোমাদেরকে একটু আগে বলে দিছি যে কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, হ্যাঁ সেগুলা আমরা একটু দেখছি এবং কিছু প্র্যাকটিসও করছি, এবং অবশ্যই আমরা তোমাদের 20 তারিখ থেকে যে ক্রাশ প্রোগ্রামটা শুরু হচ্ছে সেটা আমরা অবশ্যই কি ওইখানে কমপ্লিটলি প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা টপিকটা ভেঙে ভেঙে দেখাবো, এবং ওই রিলেটেড যত কোশ্চেন আছে সবগুলো সলভ করবো, যাতে তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হয়। এবং সেই তোমাদের উদ্দেশ্যটাকে রেখে আমরা সামনে আগাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা, আমাদের 20 তারিখ থেকে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে সবাই এনরোল করবা। আচ্ছা, রিটেন সাইড নিয়ে যে কথা বলার যেটা ছিল, আমরা রিটেন সাইড একটু দেখবো। হ্যাঁ, রিটেন সাইড আসলে কি হইতে পারে, অনেকে তোমার এ ইউনিট থেকে শুরু করে এ ইউনিটে শুধু রিটেন আছে, তোমরা জানো বি ইউনিটেও রিটেন আছে, সি তে, ডি তে সব জায়গায় কিন্তু রিটেন আছে। ভাই রিটেন তুমি জানো একটা ইউনিভার্সিটি যখন আলাদাভাবে পরীক্ষা নেয় তখন তার একটা ডিপার্টমেন্টের কোশ্চেন, সেটা ইংলিশ হোক, ডিপার্টমেন্টের কোশ্চেনটা কিন্তু একটা ডিপার্টমেন্ট থেকেই যায়, অর্থাৎ সেম টিচাররা কিন্তু কোশ্চেন করে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে তুমি দেখো এ ইউনিটের যে রিটেন সাইডটা যেটা আসতে পারে বি ইউনিটে কিন্তু সেটা আসতে পারে, বা হয়তো কোশ্চেন একই হবে না বাট প্যাটার্ন কিন্তু সেম হবে। হয়তো এখানে এসে আসলো, এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং বা এই জিনিসগুলো কিন্তু সেম থাকবে। তাহলে তোমার এ বি সি ডি যাদের যাদের রিটেন আছে সবার জন্য সেম কথা, যে কোন কোন টপিক থেকে সাধারণত রিটেন কোশ্চেন আসতে পারে। আমি কিছু টপিক তোমাদেরকে দিয়ে দিচ্ছে, বা এইগুলো প্রবাবিলিটি বেশি, এবং ক্রাশ প্রোগ্রামে কিন্তু আমরা অবশ্যই এগুলো অনেক বেশি ডিসক্রাইব ভাবে আলোচনা করবো, অনেক বিস্তৃত আলোচনা করবো। আচ্ছা, প্রথম কথা যেটা, রিটেনের জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি ডেভেলপ থাকতে হবে। এটার কোনো বিকল্প নাই, কারণ কোশ্চেনটা আসলে এক্স্যাক্টলি কোনটা হচ্ছে বা হবে এটা কিন্তু কেউ জানে না, আমি জানি না, তুমিও জানো না, কিন্তু আমরা একটা প্রবাবল একটা ধারণা দিতে পারি, এবং যে জিনিসগুলো দিতে পারি এইগুলো ভিতর থেকে আসবে, কিন্তু সেটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেক বেশি থাকা লাগবে। তাহলে ফার্স্ট তোমার স্টেপ হবে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট। আচ্ছা, এই ফ্রি হ্যান্ড রাইটিং তো একদিনে ডেভেলপ হবে না, তাহলে কি করতে হবে? তোমার রেগুলার প্র্যাকটিস করতে হবে। ইংলিশের যে জিনিসগুলা তোমার যে মনে, যে কোনো টপিক নিয়ে তুমি একটা লিখতে পারো, একটা এসে লিখতে পারো, একটা প্যারাগ্রাফ লিখতে পারো, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই তোমাকে ডেভেলপ করতে হবে। এবং আমাদের এই ক্রাশ প্রোগ্রামে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য স্পেশাল একটা সাইট থাকবে, যখন আমরা তোমাকে দেখাবো যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং বেশি বেশি ডেভেলপ করতে হয়, তোমার স্কিলকে বেশি বেশি ডেভেলপ করতে হয়, সেটা একটু দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে এই ফ্রি হ্যান্ড রাইটিং এখান থেকে কি কি টপিক রিলেট করতে পারে, যেমন এসে, তোমার রিটেন সাইটের জন্য এসে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিও দেখছো, বা এইরকম টাইপ কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে। এটা প্যারাগ্রাফ আসতে পারে, প্যারাগ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার চিন্তা হইতে পারে যে এসে প্যারাগ্রাফ সব তো আমরা পড়ে পারবো না, তাই না? তার জন্য কিছু স্পেসিফিক সাইট তো থাকতে পারে। এই স্পেসিফিক সাইট হচ্ছে, মনে করো তোমার সোশ্যাল কোন একটা কনটেক্সট নিয়ে তোমাকে একটা এসে রাইটিং লিখতে বলবো, তারপর হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে বললো। ঠিক একই ভাবে আরো যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে রিটেনের জন্য, সেগুলো হচ্ছে, যেমন ধরো তোমাকে একটা 5 মার্কে দিতে পারে একটা লেটার রাইটিং, লেটার রাইটিং থাকতে পারে, ঠিক আছে? একটা ফর্মাল একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে, অ্যাপ্লিকেশন। আচ্ছা, তারপর হচ্ছে মনে করো আরো কিছু থাকতে পারে। কি কি? তোমরা অবশ্যই ক্লাস 11-12 অর্থাৎ এইচএসসি লেভেলে তোমার সামারাইজেশন করছো, হ্যাঁ? ইংলিশ ফার্স্টে যে লেসন দেওয়া থাকতো সেটা সামারি। এখন কোন একটা প্যাসেজ তোমাকে এক্সামে দেওয়া থাকতে পারে, একটা প্যাসেজ তোমাকে মনে করে দেওয়া আছে, ওই প্যাসেজ থেকে তোমাকে বলবে যে সামারাইজ দ্য প্যাসেজ। কি বলছি? সামারাইজ দ্য প্যাসেজ। এখন এই সামারাইজেশন কিভাবে লিখতে হবে একটা প্যাসেজকে, সেটার জন্য আমরা ক্লাস প্রোগ্রাম অবশ্যই ডিটেইলসে আলোচনা করব, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট মোটামুটি একটা হিন্টস দিয়ে রাখলাম যে এই টপিকগুলো থেকে টাচ করলে কিন্তু এর ভিতর থেকে টাচ করবে কোন একটা রিটেন সাইট আসলে, তো অবশ্যই তোমার এই জিনিসগুলো দেখা লাগবে। আচ্ছা, তারপর আরো কিছু থাকতে পারে, যেমন দেখো
গ্যাপ ফিলিং। হ্যাঁ, গ্যাপ ফিলিংটা থাকতে পারে একটা বক্স, অর্থাৎ বিভিন্ন রকম প্যাসেজ থাকলো, মাঝে মাঝে একটা গ্যাপ থাকলো, এই গ্যাপ ফিলিং গুলো ইম্পর্টেন্ট। এই গ্যাপ ফিলিং গুলো অনেক সময় উইথ ক্লোজ অর্থাৎ ক্লু সহকারে এবং উইদাউট ক্লোজ এই দুইটা কিন্তু যে কোনো একটা থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু আমরা রিসেন্টলি দেখছি ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন, অর্থাৎ 5টা যে ওয়ার্ড মিনিং অর্থাৎ যে তোমার ইংলিশ ওয়ার্ড গুলো থাকে এই ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স তৈরি করো, অর্থাৎ সেন্টেন্স মেকিং কি থেকে? বিভিন্ন রকম ওয়ার্ড থেকে। ভাইয়া এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া এই ওয়ার্ড গুলো আমরা কোন ওয়ার্ড গুলো থেকে? তোমার একটু মাথায় রাখতে হবে, তোমার ইংলিশ ফার্স্ট বইটা ছিল, ইংলিশ ফার্স্টে বিভিন্ন রকম টপিক বা লেসন ছিল না, বিভিন্ন রকম সম্পর্কিত লেখা ছিল একটা লেসন ইংলিশে। ওই লেসন থেকে কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে, হ্যাঁ, প্রত্যেকটা লেসন থেকে কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড গুলো তোমার মিনিং অবশ্যই জানতে হবে। এবং তুমি জানো ওই ইংলিশ ফার্স্টে ওই লেসন থেকে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ডের সাথে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো এমসিকিউতে সাধারণত আসে। আর এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন মনে করো সিম্পল আমি যে উদাহরণ দেই যে গেট, মনে করো গেট, তাই না? এই গেট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো, এভাবে আসতে পারে, ঠিক আছে? রিটেনটা অর্থাৎ তোমার 5টা ওয়ার্ড দেওয়া থাকলো, বললো যে 5টা সেন্টেন্স তৈরি করো এই 5টা শব্দ থেকে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এই যে তোমার আমরা যেগুলো বললাম রিটেন সাইডের জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে এসে থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, এবং এগুলো কিভাবে লিখবো বা কিভাবে প্রত্যেকটা জিনিস কভার করবো আমরা কিন্তু ক্র্যাশ প্রোগ্রামে অবশ্যই তোমাদেরকে ডিটেইলস আলোচনা করে দেখিয়ে দেবো। আচ্ছা, তারপর দেখো সামারি রাইটিং বলছিলাম, প্যাসেজ থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই সামারি রাইটিংটা আমাদেরকে করতে হবে, এটা থাকতে পারে। তারপর হচ্ছে গ্যাপ ফিলিং, ক্লু সহকারে কিছু গ্যাপ দেওয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং উইদাউট ক্লু এটাও থাকতে পারে তোমার 5 মার্কের জন্য রিটেনে। আচ্ছা, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং কি কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, স্পেসিফিক ওয়ার্ড যেটা তোমার ইংলিশ ফার্স্টের লেসন থেকে কিন্তু পড়ছো, কিওয়ার্ড থাকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, ওই কিওয়ার্ড থেকে তোমার সেন্টেন্স মেকিং আসতে পারে। আচ্ছা, তারপরে মোটামুটি এইগুলো আছে, বাদ বাকি যেগুলো আছে ভাই আমরা মোটামুটি 19 তারিখ পর্যন্ত যে লাইভগুলো থাকবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এইভাবে লাইভগুলো কন্টিনিউ করতে থাকবে এবং তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে থাকবো, এবং তোমরা অবশ্যই 20 তারিখে ক্র্যাশ প্রোগ্রামে আমাদের সাথে জয়েন করবা। আশা করি তোমাদেরকে নিয়ে আমাদের পুরো প্যাকেজটা সুন্দরভাবে সাজানো আছে এবং আমরা সেগুলো সাকসেসফুলি কমপ্লিট করবো। সো মোটামুটি আমাদের ইংলিশ ক্লাসগুলো আজকে এই পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং শেষ পর্যন্ত দেখবে যে মোটামুটি লিটারেচার নিয়ে আমাকে কোশ্চেন করেছে। হ্যাঁ, অবশ্যই লিটারেচার আমরা সেখানে আচ্ছা, মারিয়া ইসলাম কমেন্ট করছে যে ভাইয়া রিটেন নিয়ে কিছু বলেন। মোটামুটি রিটেন আমাদের শেষ। লিটারেচার থেকে কয়টা কোশ্চেন আসতে পারে? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া। লিটারেচার থেকে আমরা মোটামুটি দেখছি যে খুলনা ইউনিভার্সিটির লিটারেচার আমরা প্রথমে মোটামুটি বলে গেছিলাম, হয়তো তুমি স্কিপ করতে পারো। লিটারেচার থেকে 16+ কোশ্চেন মোটামুটি আসছে এই পর্যন্ত। অর্থাৎ আমরা যদি লাস্ট 5 থেকে 7 বছর, অর্থাৎ জিএসটি তে ইনক্লুড হওয়ার আগে 5 থেকে 7 বছরের কোশ্চেন একটু বিশ্লেষণ করে সেখানে আমরা দেখছি 16+, অর্থাৎ 16+ কোশ্চেনটা এখানে আসছে। তো অবশ্যই লিটারেচার খুবই ইম্পর্টেন্ট, এবং কোন টাইপের লিটারেচার বা কোনগুলো তোমরা পড়বা আমরা কিন্তু ক্র্যাশ প্রোগ্রামে ডিটেইলস তোমাদেরকে দেখিয়ে দেবো। শেষ আমরা মোটামুটি তাহলে আমাদের নেক্সট যে ক্লাসগুলো থাকবে অবশ্যই তোমরা জয়েন করবা, এবং আমরা তোমাদের মেসেজের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে পেজ আছে ডিমার্স একাডেমি পেজ, সেখানে অবশ্যই জানিয়ে দিব আমাদের ইংলিশ ক্লাসগুলো কখন থাকবে। তোমরা টাইম মতো অবশ্যই জয়েন করবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।